friends, আমি কেয়া ব্যানার্জি। ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ ডায়েরিজ। আপনাদের সবাইকে ব্লগ ডায়েরিজ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আমি কোনো সেলিব্রিটি নই বা কোনো ফিল্ম আর্টিস্ট নই, একটা খুব সাধারণ মেয়ে যে তার নিজের অভিজ্ঞতা থেকে নেওয়া কিছু ছোট্ট ছোট্ট গল্প আপনাদের কাছে আজকে শেয়ার করব। এরকমই একটা, আপনারা দেখবেন আমরা আমাদের জীবনটা অনেকটা বড়, কিন্তু সেই জীবনের মধ্যে একটা জার্নি থাকে যাকে আমরা লাইফ জার্নি বলি। সেই লাইফ জার্নির মধ্যে প্রচুর ঘটনা ঘটে প্রত্যেকে। সেই ঘটনাগুলোকে কখনো কিছু কিছু ঘটনাকে আমরা কি করি, কিছু কিছু ঘটনা আমাদের মনের মধ্যে একটা বিশালভাবে দাগ কেটে যায়, আর কিছু কিছু ঘটনা আমাদের মনেই থাকে না। কিছু কিছু ঘটনাকে আমরা নিজেরা মুছে দিই, চিন্তা করলে খুব কষ্ট হয় বা ভালো লাগে না, এরকম কিছু। সেরকমই একটা ঘটনা বেশ কিছুদিন ধরে আমি ভাবছিলাম আপনাদের সাথে শেয়ার করব। তো সেই গল্প নিয়েই আজকে আমি এসেছি ব্লগ ডায়েরিজে। আর শুরু করি তাহলে। আজকে ফার্স্ট দিন, প্রথম এপিসোডের ফার্স্ট গল্পটা হলো কল্যাণেশ্বরীর দুর্গাপুজো। ঠিক আছে, তো আমি তখন থার্ড ইয়ারে পড়ি। আমার এক বান্ধবী ছিল সূচনা মুখার্জি। তো ওদের বাড়িতে বিশাল দুর্গাপুজো হতো, কল্যাণেশ্বরীতে বাড়ি ছিল। প্রায় আমাদের বলতো সবাইকে যেতে, কিন্তু আমরা কেউই কোনোদিন প্ল্যান করে উঠতে পারিনি ওই দুর্গাপুজোয় যাওয়ার জন্য। তো সেই বছর আমরা প্ল্যান করেছিলাম যে এবার আমরা যাবো যেভাবেই। তো আমরা সবাই মিলে প্ল্যান করি। যখন আমরা প্ল্যান করছি তখন আমাদের প্রায় 10-15 জন হয়ে গেছে ওর বাড়িতে যাওয়ার জন্য দুর্গাপুজো। সরি। তো এরকম একটা মোমেন্টের মধ্যে একদিন দুর্গাপুজো যখন একদম সামনে চলে এসেছে, ঠিক সেই রকম একটা মুহূর্তে আমরা দেখছি কেউ নেই। ওই 10-15 জন থেকে কেউ যাওয়ার নেই, জাস্ট 3 জন পড়ে আছি, আমি, তানিয়া আর অলোক। এই 3 জনই যাওয়ার মতো পড়ে রয়েছে ওর গ্রামে দুর্গাপুজো। তো আমরা প্ল্যান করলাম এবার আর ভেস্তে লাভ নেই, এবার আমরা যাবো। তো আমরা চতুর্থীর দিন গাড়ি টাড়ি নিয়ে সব রেডি করে রাখলাম। পঞ্চমীর দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে। সুচন্দ্রা আগেই চলে গেছিল, ও তার বাড়িতেই ছিল। আমরা এখান থেকে যখন গাড়ি নিয়ে গেলাম, ওখানে গিয়ে যখন পৌঁছালাম তখন 12টার আশেপাশে। তারপর ওখানে গিয়ে জামা কাপড় ছেড়ে আমাদের একটা রুমে নিয়ে গেল, যেখানে আমাদের সব থাকার ব্যবস্থা করেছিল। সেখানে আমাদের খাওয়া দাওয়ার সব কিছু নিয়ে আসলো। খাওয়া দাওয়া করে আমরা রেস্ট করলাম। রেস্ট করে আমরা এই 5টা 5:30 নাগাদ ওর দাদু আর ঠাকুমাই হচ্ছে মেন গার্জেন ওই পুরো বাড়ি, দাদুর সাথে দেখা করানোর জন্য নিয়ে গেল। বাড়ি ভর্তি রিলেটিভ, বিদেশ থেকে, দিল্লি থেকে, বম্বে থেকে, আহমেদাবাদ, হায়দ্রাবাদ, সমস্ত জায়গা থেকে, যেটা হয় আর কি সাধারণত আমাদের বাঙালি দুর্গাপুজোর বাড়িগুলোতে, ভর্তি লোকজন। সবার সাথেও আমাদের আলাপ করালো। আলাপ করতে করতে আমাদের কোমর ব্যথাও হয়ে গেল, শুধু মাথা উপর নিচ করতে করতে, প্রণাম করতে করতে। তো তারপরে আমাদের দাদু বললেন তোমরা কল্যাণেশ্বরীতে কবার এসছো। আমি কল্যাণেশ্বরীতে 1-2বার পুজো দিয়েছিলাম, তাই আমারও তো ইন্টারেস্ট ছিল না। তো আর যারা গেছিল তাদের মধ্যে কেউই আসে। তখন দাদু বললো কল্যাণেশ্বরী গ্রামটা ঘুরে দেখেছো। তখন আমি বললাম কল্যাণেশ্বরী আবার গ্রাম কোথায়। তো বললো না, ভেতরে একটু গ্রাম আছে আর সেটা দেখার মতো। তখন আমরা রাজি হয়ে গেলাম। আমরা বললাম তাহলে দাদু আমরা আজকে আসার সময় গরুর গাড়ি দেখেছি, আমরা তাহলে গরুর গাড়ি করে ঘুরতে যাবো। দাদু বললো সে কি, গাড়ি রয়েছে, সব কিছু রয়েছে, তোমরা গরুর গাড়িতে কেন যাবে। আমরা বললাম না, আমরা গরুর গাড়িতেই ঘুরি। যাই হোক, আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। কলেজের মেয়ে বুঝতেই পারছেন। তখন দাদু ঠিক করলো পরের দিন সকালে আমাদের সব ব্যবস্থা করে দেবে। আমরা পরের দিন সকালে যাচ্ছি গরুর গাড়ি নিয়ে পুরো গ্রাম ঘুরতে। হঠাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে চা কফি ব্রেকফাস্ট করার পরে সুচন্দ্রা এসে বলল ওর কাকিমা নাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে। তখন আমি বললাম তাহলে বাদ, আজকে আর যাওয়ার দরকার। তো এটা ভালো দেখায়। তখন আমরা সেদিনকে দাদুকে বললাম দাদু আজকে আর যাবো না, আমরা তো এখন আছি, পুজোটা মেন নয়, আমরা যে কোনো দিন চলে যেতে পারি। 10মী অবধি থাকার প্ল্যান ছিল আমাদের। তো ইন দি মিড টাইম আমরা বিকেলবেলায় আমরা যথারীতি সেদিনকে বাড়িতেই সবার সাথে এনজয় করলাম। তারপরে বিকেলবেলায় আমরা 5টার সময়, একটা নিয়ম ছিল বিকেল 5টা বাজলেই দাদু ডাইনিং হলে আসতেন, সবাই সেখানে যেত।
ওখানে বসে সব প্রোগ্রামের সেট আপ হতো, প্লাস পুজোয় কে কি দায়িত্ব নিচ্ছে সেসবও তাদের সব বলা হতো। সেরকম আমরা গেলাম দাদুর কাছে। যাওয়ার পর সুচন্দ্রা বললো যে সকাল থেকে খুব ব্যস্ততা ছিল সুচন্দ্রাদের। কেন ব্যস্ততা ছিল জানি না। সুচন্দ্রাকে জিজ্ঞেস করলাম, বাবা তোরা আজকে এত ব্যস্ত? বললো আর বলিস না, আমার মেজো কাকার ছেলে, 2 ছেলে আজ আসবে রাত্রে। অ্যাকচুয়ালি এক ছেলে থাকে ক্যানাডায়, সে আসবে কলকাতায়। এসে ওখান থেকে অয়নদার সাথে, ওর আর এক দাদা অয়নদা, তাকে আমরা চিনি না, তার সাথেও উনি আসবেন কল্যাণেশ্বরী। তো সেটা নিয়ে ওরা খুব ব্যস্ততা আর কি। বহু বছর পরই প্রথমবার বড় হয়ে যাওয়ার পর নীল আসছে তাদের দুর্গাপুজোর ফার্স্টটা দেখতে। তো সেই কারণে তাদের একটা আলাদা ব্যাপার। তো এবার আমাদের বলা হলো রাত্রের মধ্যে ওরা ঢুকে যাবে, আমরা রাত্রের পর একসাথে বসে সব আড্ডা মারবো। আমি বললাম ঠিক আছে, আমরা বললাম ঠিক আছে। এরকম করে আমরা চা কফি টফি খেয়ে এসে নিজেদের ঘরে বসে রয়েছি। হঠাৎ সুচন্দ্রা 2 ছেলেকে নিয়ে ঢুকে বললো, আলাপ কর। অয়নদা, নীল ক্যানাডাতে থাকে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছে। আর অয়নদা কলকাতাতে থাকে, যোধপুর পার্কে একটা গার্মেন্ট সার্ভিস করেন, প্লাস সেন্ট্রাল গভর্নমেন্ট জব। খুব ভালো লেখেন আর ভীষণ ভালো আবৃত্তি করেন, অনেক ট্যালেন্ট অয়নদা অনেকটাই বড়, আমাদের থেকে অনেক। নীল আমাদের কাছাকাছির মতো আজকে হবে, তো তাও আমাদের থেকে বড়ই ছিল নীল। আমাদের সাথে আলাপ হলো, আলাপ হওয়ার পর ওরা শুনে ওরাও রাজি হয়ে গেল যে গরুর গাড়ি করে গ্রাম ঘোরার। তো সুচন্দ্রা বললো ঠিক আছে, খাওয়ার টেবিলে, ডিনার হলে বসে খাওয়ার টেবিলে আলোচনা করা যাবে কিভাবে কি যাওয়া টাওয়া হবে। তো আমরা বললাম ঠিক আছে। সবাই মিলে ডিনার টেবিলে দেখা হলো ঠিক 8:30 থেকে 9টার মধ্যে। ওখানে একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, কারণ যেহেতু 10টা-11টা বাজে, মানে প্রায় 1টা-2টো বাজে, গ্রামের রাত, সেই কারণে। তো আমরা গিয়ে ওখানে যখন খাবার দাবার খাচ্ছি, খেতে খেতে আমাদের সব দাদু বললেন কালকে একদম 12 থেকে 1টার মধ্যে বেরিয়ে যেতে হবে, গরুর গাড়ি চলে আসবে, তোমরা রেডি হয়ে নিও। আর সবাইকে বলে দিলেন ওদের চায়ের ব্যবস্থা, প্লাস সব রেডি রাখবে, খাবার টাবার ওরা গরুর গাড়িতে তুলে দেবে। তো আমরা বললাম ঠিক আছে। তারপরে যথারীতি আমরা খেয়ে দিয়ে ঘরে এসে শুয়েছি। সুচন্দ্রা বললো আজকে আর ঘুম নেই, আমার ভাইদের দাদাদের নিয়ে এসেছি, সবাই মিলে আন্তাক্ষরী খেলো। চুটিয়ে জমিয়ে আন্তাক্ষরী খেলা হলো, খুব মজা হলো। তারপরে শুতে শুতে প্রায় গ্রামের রাত হলেও প্রায় শুতে 12:30-1টা আমরা ঘুমিয়ে পড়লাম। যথারীতি অয়নদা নীল ওরা চলে গেল, সুচন্দ্রা আমাদের সাথেই ছিল। সকালে ঘুম থেকে উঠে সুচন্দ্রাকে দেখিনি। সুচন্দ্রা 11:30টার সময় এসে বললো, দেখ আমি কিন্তু যেতে পারছি না, তোরা কিন্তু চলে যাস, আর আমার 2 দাদা থাকবে, অসুবিধা হবে। তো আমরা তখন 12টা বাজার পর আমরা একসাথে বেরোলাম। গরুর গাড়িতে যেতে খুব মজা লাগছিল। অ্যাকচুয়ালি বসাটা খুব সুন্দর। গরুর গাড়ি একদিকে আমরা 3টে মেয়ে, অন্যদিকে 2 ছেলে, পা ছড়িয়ে ছড়িয়ে যেভাবে ইচ্ছে বসেছি, চা ফা খাবার টাবার রেখে। আর গরুর গাড়ি যে চালাচ্ছিলেন যে কাকাবাবু, উনি অনেক পুরনো, ওদের বাড়িতে আসা যাওয়া করেন। কাকাবাবু অত্যন্ত ভালো। কাকাবাবু সেই গ্রামের একটা গান গাইতে গাইতে হেমন্ত আমাদের নিয়ে যাচ্ছিল। তারপরে যেতে যেতে আমরা সমস্ত ঘুরে দেখলাম, কল্যাণেশ্বরী মন্দির দেখলাম। পুজো দেওয়া হয়ে ওঠেনি কারণে, কিন্তু আমরা ঠাকুর দেখে। সোমনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা অয়নদা তুমি ভূতে বিশ্বাস করো? অয়নদা বললো ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমার সাথে একটা ঘটনা ঘটেছে, সেটা বলতে পারি। তখন নীল পাশ থেকে বললো, রাখ ও সমস্ত ডপের কাহানি একদম পছন্দ করি। তখন অয়নদা বললো, দেখ যেটা জানিস না সেটা নিয়ে বলিস না, আমার এটা একদম পার্সোনাল অভিজ্ঞতা, আমি সেটাই বলছি কি আর কি। তো অলকা, তানিয়া সবাই মিলে শুনতে চাইলো কি পার্সোনাল অভিজ্ঞতা শুনি। কাকাবাবুও চেপে ধরলো গরুর গাড়িতে চালাতে, যদিও সেও বিশ্বাস করে না, তাও সে চেপে ধরলো। তখন অয়নদা শুরু করলো ভূতের গল্পটা। অয়নদা যখন এইচএস পড়ছে, তখন অয়নদারা এইচএস পরীক্ষা দেওয়ার পর এক বন্ধুর বাড়িতে কল্যাণেশ্বরী থেকে 15 কিলোমিটার ভেতরে একজনের বাড়িতে এসেছিল বিয়ে বাড়ি। সেখানে অয়নদারা 5-6 জন বন্ধু আসে কলকাতা থেকে। এইচএস এর পর তো একটা লম্বা টানা ছুটি থাকে, সেই সময় আসার পর অয়নদা যখন ওদের বাড়িতে এসে অয়নদাদের খুব ভালো লাগে। অয়নদাদের ওরা একটা গেস্ট হাউসে থাকতে দেয়। সেই গেস্ট হাউসটা খুব সুন্দর ছিল। গেস্ট হাউসে 2 রাত তো বিয়েতেই কেটে যায়, 3rd রাতটা ওরা গেস্ট হাউসে ছিল। থার্ড রাতটা। তাতে ওরা সবাই মিলে বসে রাত্রিবেলা গল্প করছে, খাট নিচে সবকিছু মিলিয়ে আর কি বিছনা টিছনা করা হয়েছে। তো বিছনা টিছনা করে সবাই শুয়ে পড়েছে। সবাই সবাইকে বলছে, মানে ইয়ার্কি আড্ডা মারছে। আর অয়নদার একটা হ্যাবিট ছিল ভীষণ বই পড়তো।
অয়নদা একটু দূরে একটা চেয়ার নিয়ে বসে গল্প করছে। তো অয়নদা বলছে যে সবাই শুয়ে পড়ছে, আর কি মাত্র আমি সব কিছুর সাথে আছি, কিন্তু আমি বইটার দিকে বেশি কনসেন্ট্রেট করছি, বইটার দিকে বসে আমি বইটা পড়ছি। হঠাৎ দরজায় নক হলো, রাত তখন 11টা। তো নক করার পর কেউ আর উঠে যেতে চায় না। আমার অত দূর থেকে এসে সবাইকে পেরিয়ে যেতে হবে বলে আমিও উঠছি না। সবাই সবাইকে ঠেলাঠেলি করছে কোনো দিয়ে। হঠাৎ একটা ছেলে বলল, ছাড় তো, গিয়ে দরজা খুলি, বিয়ে বাড়িরই লোক এসেছে বলে দরজাটা খুলে দেখে ওর ঠাকুমা 6টা দুধ নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেতে। যে ছেলেটির বাড়িতে ওরা এসেছে তার নাম হচ্ছে দিলীপ। দিলীপেরই বাড়িতে বিয়ে, দিলীপেরই ফ্যামিলির বিয়ে যেখানে ওরা এসেছে। তো দিলীপের ঠাকুমা এটা। তো ওরা সঙ্গে সঙ্গে দরজা খুলেই বলছে আমি দিলীপের ঠাকুমা। তখন বলি আসুন আসুন। যথারীতি উনি ট্রে নিয়ে ঢোকেন। ঢোকার পর ট্রেটাকে টেবিলে রেখে প্রত্যেককে একটা একটা করে দুধ দেয়, দুধের গ্লাস। সেই আগেকার দিনের কাঁসার যে বড় বড় গ্লাসগুলো ছিল সেগুলো ভর্তি করা দুধ। তো 6টা গ্লাস, সবাইকে উনি একটা একটা গ্লাস দেন হাত করে তুলে তুলে। একটা গ্লাস ওখানে রয়ে যায়। পেছনে একটা ছেলে ছিল যে দিতে পারতো গ্লাসটা অয়নদাকে, সে দেয়নি। তখন ঠাকুমা দেখছে ওকে গ্লাসটা কেউ দিল না। ঠাকুমা ট্রেটা যথারীতি তুলে ট্রেটা নিয়ে গ্লাসটা নিয়ে সবাইকে পেরিয়ে অয়নদার সামনে গেল। অয়নদার সামনে গিয়ে ঠাকুমা দুধটা দিল, অয়নদা গ্লাসটা তুললো। তো দুধের দিকে তাকিয়ে হাতে গ্লাস, ঠাকুমা ওর দিকে তাকিয়ে বলল, দুধটা খেয়ে নাও গরম গরম। অয়নদা ওনার চোখের দিকে তাকিয়ে হেসে, ঠাকুমা পেছন ফিরে এসে ট্রেটা রেখে ঠাকুমা বেরিয়ে যাচ্ছে। ইন দ্য মিন টাইম সবাই মিলে অয়নদার দিকে তাকিয়ে দেখছেন অয়নদার হাতটা ছোট করে কাঁপছে, এরকম করে কাঁপছে দুধের গ্লাস সঙ্গে। তো শুধু একটাই কথা মুখ থেকে বেরোচ্ছে অয়নদার, এটা কি দেখলাম? যেটা দেখলাম ঠিক দেখলাম বলছে, আর হাতটা কাঁপছে কন্টিনিউয়াস। তো সবাই বলছে এটা কি? ততক্ষণে ঠাকুমা বেরিয়ে গেছেন। বেরিয়ে যাওয়ার পর গিয়ে দরজাও দিয়ে এসছে। ওর এই কথাটাই রিপিট হচ্ছে বারবার। হঠাৎ একটা ছেলে এসে বলল, কি দেখেছিস তুই? কি হয়েছে তো? কি দেখেছিস বল। তখন একটা ছেলে এসে দুধটা হাত থেকে নামিয়ে রাখল। আর একটা বন্ধু এসে অয়নদাকে বলল, তুই কি দেখেছিস কতটা দুধ চলকে পড়ে গেছে? কি হয়েছে তো? বলে হাতটাকে চেপে ধরল, যে হাতটা কাঁপছিল। তখন অয়নদা একটাই কথা বলল, যা দেখলাম ঠিক দেখলাম, তোরা শুয়ে পড়। তখন ওরা বলছে, না তোকে বলতে হবে, কি দেখেছিস এক্ষুনি বলতে হবে, কি দেখেছিস, কি হয়েছে বল। তখন অয়নদা বলল, আজকে আমি কিছু বলতে পারছি না, আমার শরীর ভালো লাগছে। ততক্ষণে ওদের মধ্যে একটা ছেলে ছিল খুব ভীতু, সে খুব অসুস্থ হয়ে পড়ে। মানে কিছুক্ষণ পরই তার মনে হয় শরীর খারাপ লাগছে, একটা অস্বস্তি হচ্ছে। অয়নদা ন্যাচারালি আবার নিজের আগের ফর্মে ফিরে আসে, জিনিসটা কিছুটা স্থগিত হয়ে যায়, যে যার মতো আবার শুয়ে পড়ে। কিন্তু লাইট বন্ধ হয় না, আর সবাই জেগে থাকে। অয়নদা চেয়ার থেকে এসে ওদের মাঝখানে বসে সারা রাত জেগে থাকে। তারপর যথারীতি সকাল হয়ে যায়। এমনি করতে করতে হঠাৎ সকালবেলায় ওদের দরজায় নক করছে। দরজাটা খুলে দেখছে দিলীপ। দিলীপ একদম তারস্বরে ঢুকে বলছে, এই শোন, আমার সাথে তোদের উঠে পড়ছিস তো? কেমন লাগছে বলতো তোদের? তোদের আমি দেখাশোনাই করতে পারছি না ঠিক মতো। অ্যাকচুয়ালি চা এনেছে, চাগুলো সবাই চা বিস্কিট খেয়ে নিয়ে তোরা যা করবি ঘুরবি টুরবি দেখে নে, কোনো ব্যাপার না। আর আমি এই একটু বাজারে যেতে হবে, আমার সাথে তোদের আবার সকালে দেখা হবে, সন্ধ্যেবেলা দেখা হবে, আমার সাথে তোদের আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। তো তখন অয়নদা বলছে, অয়নদা ওদিকে অবাক নয়নে তাকিয়ে আছে। তখন একটা ছেলে দিলীপদাকে বলছে, তুই একটু বস। দিলীপদা বলছে, বসার সময় নেই, কি করে বসবো? বলছে, তুই বস, চেয়ারটা আছে বস। ওকে ধমক দিয়ে বসানো হয়, শান্ত করা হয়। তখন একদিন পাশ থেকে বলে, কালকে রাত্রে তো ঠাকুমা দুধ নিয়ে এসেছিল আমাদের দুধ খাওয়ানোর জন্য, আমরা দুধ খেয়েছি। বাট ঠাকুমা 2 বছর আগে চলে গেছে, মারা গেছে আমার ঠাকুমা। কি বলছিস তোরা ঠিক আছিস তো? মাথাটা ঠিক আছে তো? তখন অয়নদা বলছে, এক্স্যাক্ট বলেছিলাম না, যা দেখলাম তা ঠিক দেখলাম না। তখন ওরা বলছে,
তোর ঠাকুমা যে দুধ দিয়ে গেছে তার প্রমাণটা পাচ্ছিস? বলছে ভাট বকিস না, কি বলছিস উল্টোপাল্টা কথাবার্তা তোরা সত্যি। তখন একজন বলছে 6টা গ্লাস পড়ে আছে টেবিলের দিকে তাকা, ট্রেটাকে দেখ এখনো ওখানেই পড়ে আছে, দুধগুলো শেষ, আমরা খেয়ে ফেলেছি। এরপরেও বলবি তোর ঠাকুমা আসেনি? তাহলে বাড়ি যা, গিয়ে জিজ্ঞেস কর কে আমাদের এই দুধগুলো খাইয়ে গেছে। তখন দিলীপ স্টান্ট হয়ে বসে পড়ে স্পেলবাউন্ড চেয়ারের উপর। তখন অয়নদা বলতে থাকে, অয়নদাকে একজন বলে, এক বন্ধু, আচ্ছা অয়নদা কাল তুমি সারা রাত বলেছো, যা দেখলাম ঠিক দেখলাম না, কি দেখেছিলে বলো তো? তখন অয়নদা বলে, কাল রাত্রে যখন ঠাকুমা লাস্ট দুধটা আমার হাতে দিল, তখন আমি দুধের দিকে তাকিয়ে দুধটা নিয়েছিলাম। দুধটা নেওয়ার পর যখন ওনার মুখের দিকে তাকিয়েছিলাম, তখন ঠাকুমা হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলেছিল, বাবা গরম দুধটা খেয়ে নাও। এই বলে যে হাসিটা হাসলো আর চোখ দুটো যে কথাটা বলল, আমি ওনার দিকে তাকিয়ে ওনার মাথার ওপর ঝুলন্ত মালাটা দেখতে পেয়েছি। এটা ঠাকুমা দাদুর গলায় ঝুলছে আর ফটোতে বসে রয়েছে, আর তার সাথে ফটো। আমি দেখে ঠাকুমা সেটা বোধহয় বুঝতে পেরেছিলেন বলে আর না তাকিয়ে ট্রেটা রেখে সোজা বেরিয়ে যাচ্ছিলেন। ঠাকুমা এখানে প্রেজেন্ট থাকার সময় আমি বুঝে গেছিলাম ঠাকুমা নেই। আর সেখান থেকেই আমি একটাই কথা মুখ থেকে বেরোচ্ছিল, আমি যা দেখলাম ঠিক দেখলাম না, এটা কি দেখলাম। আরেকটা কথা, তোরা বোধহয় কেউ খেয়াল করিসনি, যখন ঠাকুমা দুধটা নিয়ে ঢুকেছিল, পরে আমি নিজেকে প্রশ্ন করতে থাকি দুধটা নিয়ে ঢোকাটা। যখন ঠাকুমা দুধ নিয়ে এসেছিল, আমি বই পড়তে পড়তে তাকিয়েছিলাম, তখন আমার অবাক লেগেছিল। কথাটা বোধহয় তোরা, জিনিসটা বোধহয় তোরা কেউই খেয়াল করিস। একটা কোনো একটা ট্রে, তাতে 7টা গ্লাস 6টা গ্লাস দুধ ভরা রয়েছে, এরকম বড় বড় কাঁসার গ্লাস। সেখানে সেই ট্রেটাকে একজন এইভাবে নিয়ে ধরে আসছে, না এভাবে না এরকম ভাবে, জাস্ট এই দুটো আঙুলে এরম ভাবে ধরে নিয়ে এসে প্রত্যেকের কাছে দুধটা দিয়েছে, টেবিলে রেখেছে, যেখান থেকে দুধ দিয়েছে ঠিক এভাবেই দুধটা আমার দিকে এগিয়ে এসছে এবং দুধটা আমি নিয়েছি। কিন্তু সেই সময় আমি এই জিনিসটাকে ফলো করি, পরে ভেবেছি। তারপরে যখন ওটা দেখি, তখন আমি আর নিজের মধ্যে ছিলাম। এটা বলে অয়নদা ডিসিশন নেয়, আজকেই আমরা চলে যাব, কালকে ভোরে নয়, আজই আমরা এখান থেকে চলে যাব। দিলীপের কিছু বলার থাকে না, দিলীপ আর আটকাতেও পারে না। দিলীপ বলে, কিছু বলার নেই আমার, তবে তোদের একটাই কথা বলবো, 2 বছর আগে যখন ঠাকুমা মারা গিয়েছিল, তখন ঠাকুমা আমাকে অনেকবার বলতো আসতে। এই গেস্ট হাউসটা তৈরি করার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আর আসি, যখন হচ্ছে তখন দেখে গেছিলাম, কারণ আমি হোস্টেলে তোদের সাথে থাকতাম। তো তারপরেই প্রথমবার, তাই ঠাকুমার সাথে আমার দেখা হয়নি বলে ঠাকুমা আজকে তোদের, আমার বন্ধুদের প্রত্যেকটি দুধ খাইয়ে গেল। এই গল্পটা শেষ করে অয়নদা বলল, ভূত আছে কি নেই আমি জানি না, কিন্তু এটা আমি নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম তোমার সাথে। এই গল্পটা বলার পর গরুর গাড়িটা এসে দাঁড়ালো। আমরা যাকে মার্কেট বলি, সেটা গ্রামের দিকে হাট বলা হয়। হাটের একটা জায়গায় একটা বড় গাছের নিচে গরুর গাড়িটাকে দাঁড় করানো। কাকাবাবু বললেন, দাদাবাবু গল্পটা তো শেষ হয়ে গেছে, এবার তাহলে আপনারা চা ফা যা সিগারেট ফিগারেট খাবেন সেরে ফেলুন। তখন সবাই যে যার মতো নামলো, কেউ চপ মুড়ি আনতে গেল, কেউ চা খেতে গেল, কেউ সিগারেট খেতে গেল। আমি আর নীল একা বসেছিলাম গরুর গাড়ির মধ্যে। আপনাদের বলে রাখি, কোথাও একটা নীলের হয়তো আমাকে খুব ভালো লেগেছিল কোনো জায়গাতে, সেটা আমি বুঝে গেছিলাম। নীল নামেনি, কিন্তু বারবার বলছিল যে চলো আমরা দুজনে একটু হেঁটে আসি। তখন আমি বলি না, কারণ আমি নীল আমার খুব ক্লোজ বন্ধু নয়। ওখানে গিয়ে সবে আলাপ হয়েছে কয়েক সেকেন্ডের জন্য, রাত্রে একটু আত্মসারি, আর এই গরুর গাড়ি সফর, আর এখানে এই ভূতের গল্প। তো আমি তার কাছে কখনোই খুলতে পারিনি যে আমি খুব ভীত বা আমি খুব ভয় পাই। তো তখন নীল আমাকে বলে, কোথাও একটা আমার ইগোতে লাগছে, তখন নীল আমাকে বলে যে চলো একটা কাজ করি, দূরে 3টে দোকান দেখতে পাচ্ছ লাইট জ্বলছে, ওখানে যাই, আমি 1 কাপ চা খেয়ে আসি আর তোমার জন্য 1 কাপ চা নিয়ে আসি। তখন আমার মনে হয় নীলকে ভয় পেয়েছি বলাটা বোধহয় খুব একটা ভালো দেখাবে, তার থেকে বেটার আমি অন্যভাবে নীলকে বলি,
তো আমি তখন একটা হালকা ইশারা দিয়ে বললাম নীলকে, দুটো চায়ের ভাঁড়ি নিয়ে চলে এসো, দুটো চাই নিয়ে চলে এসো না, এখানে বসে না হয় একসাথেই খেলাম চাটা। সঙ্গে সঙ্গে নীল লাফিয়ে নেমে গেল গাড়ি থেকে, নেমে চলে গেল চায়ের দোকানে এবং ও কাকাবাবুকেও ডাকতে গেল, কারণ রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ফিরতে হবে, গ্রামের দিন, বাড়িতে সবাই চিন্তা করে। হঠাৎ নীল চলে যাওয়ার পর আমি দেখলাম গরু গাড়ির ওপর এসে কাকাবাবু বসলেন। কাকাবাবু বললেন, মা কেমন লাগছে, কলকাতার মেয়ে তো তোমরা, গ্রাম কেমন লাগছে? আমি বললাম, খুব ভালো লেগেছে কাকাবাবু। আচ্ছা কাকাবাবু, তুমি ভূত বিশ্বাস করো? তখন কাকাবাবু বললো, তোমরা কলকাতার, তাই এগুলো নিয়ে গল্প করার সময় আছে, কিন্তু আমরা তো গ্রামে, আমাদের এইসব ভূত টুতকে ডিঙিয়েই কাজ করতে হবে, তাই জন্য আর ভূত বলে কিছু আর আমাদের মধ্যে নেই মা। তখন আমি কাকাবাবুকে বলি, কিন্তু তুমি কোনোদিন দেখোনি, তুমি তো গরু গাড়ি চালিয়ে অনেক রাত্রে বাড়ি ফেরো। তখন বললো, না আমি সেরকম কিছু পাইনি মা। তখন আমাকে বললো, কাকাবাবু তুমি কি জানো, তোমার এই গরু গাড়িটা যে গাছের তলায় দাঁড়িয়ে আছে, এই গাছেই কাল রাত্রে একজন গলায় দড়ি দিয়েছে, একটু ভালো করে পেছনে তাকাও, দেখবে এখনো দড়িটা ঝুলছে, আর বডিটা দুপুরবেলা নামিয়ে নিয়ে গেছে। তখন আমি এখানেই ছিলাম। তখন আমি রীতিমতো আমার হাত পা কাঁপছে, একটা গল্প পুরো খেয়ে উঠতে পারিনি, সঙ্গে সঙ্গে আরেকটা আমার সামনে বলে কাকাবাবু আমার দিকে না তাকিয়ে হট করে নেমে চলে গেলেন কোথায়। পুরো গাড়িটার মধ্যে আমি একা, রীতিমতো ঘাম ঝরছে সারা শরীর দিয়ে, খুব ভয় করছে, আর মনে হচ্ছে কেন এলাম এই গ্রামের দুর্গাপুজো। কোনোভাবে তো কলকাতার দুর্গাপুজো কেটেই যেত। তখন শুধু ভগবানকে স্মরণ করে বলছি, কেউ নেই আমার সামনে, তুমি থাকো আমার সাথে, আর ভয় পাচ্ছি। আমি খুব শিবের ভক্ত, তখন শুধু শিব বাবাকে মনে করেছি যে তুমি আমার পাশে থাকো। হঠাৎ করে সাহস করে পেছনের দিকে তাকালাম, যে দেখলাম ঠিক গরুর গাড়ির থেকে কয়েকটা গজ দূরে একটা দড়ি ঝুলছে। দড়িটা ফাঁসির দড়ির মতো গোটানো দড়ি নয়, একদম লম্বা একটা দড়ি ঝুলছে, আর হাওয়া দিচ্ছে খুব, তাই দড়িটা ঝুলছে। আমি দেখে রীতিমতো ভয় লাগছে, কোথায় হারিয়ে গেছিলাম। হঠাৎ কারোর একজনের আওয়াজ পেলাম, ম্যাডাম চাটা ধরুন, ঠান্ডা হয়ে যাবে। তাকিয়ে দেখি নেই, আমার সামনে গরম একটা ভারে চা নিয়ে দাঁড়িয়ে আছে। চাটা দিলাম, চাটা খেলাম, খেতে খেতে একদম স্পেল বাউন্ড, কোনো কথা ছিল না, চুপচাপ চাটা খেলাম। সবাই এলো, কাকাবাবু এলেন, গাড়ি ছুটলো বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে ফিরে বাবাকে ফোন করলাম, ফোন করে বললাম একটা গাড়ি বুক করে দিতে, আমি কাল সকালে চলে আসছি কলকাতায়। কেউ আসতে রাজি হলো না, সবাই দশমীর দিন আসবে, আমি একা সব গুছিয়ে নিলাম। সবাই অনেক প্রশ্ন করেছিল, ওর দাদুও অনেক কিছু জিজ্ঞেস করেছিল। একটাই কথা বলেছিলাম, মার শরীরটা ভালো নেই, তাই বাড়ি ফিরতে হবে। চলে এলাম। চলে আসার সময় নীল আমাকে কিছু বলতে চায়, আমি ওর চোখের দিকে দেখেছিলাম, কিন্তু বলার মতো পরিস্থিতি বোধহয় ছিল না, তাই হয়তো বলতে পারেনি। তারপরে আমি চলে আসি কলকাতায়। তারপরে আজ বহু বছর পর, বেশ কয়েকদিন আগে, হঠাৎ করে নীলের একটা ফোন আসে, কেমন আছি আমি। প্রথমে আমি চিনতেই পারিনি যে এটা নীল। তারপরে নীল বলে, বহু বছরের কথা তো, খুব ক্লোজ কারোর কাছ থেকে তোমার নাম্বারটা জোগাড় করেছি। আর হঠাৎ করে নীল যেই ফোনে আওয়াজটা পেলাম, তখন আমার মনে পড়ে গিয়েছিল সেই পুরনো কথাগুলো, আর খুব ভাল লাগছে আমার। আমি ভাবতাম ছোটবেলা থেকে কিভাবে নিজের ভালো জিনিসটা সবার সাথে শেয়ার করবো। আমি সবসময় কোথাও কোনো ভালো জিনিস পেলে চেষ্টা করেছি সবাইকে সেখানে পাঠাতে, সেখানে সেই কাজটা তাকে দিয়ে করাতে। ঠিক তেমনি আমার কোনো বন্ধু ছিল না কোনোদিন, তাই আমি ভাবতাম যে এই ছোট্ট ছোট্ট গল্পগুলো, এই বন্ধুত্বগুলো কার সাথে শেয়ার করবো। কিন্তু আমার বন্ধু কিন্তু কোনোদিনই আর নীল হয়নি, বা ছিল না, বা আজও নেই। কিন্তু ওই কয়েকদিনের বন্ধু ছিল নীল, কয়েকটা মুহূর্তের বন্ধু ছিল নীল। আর আজকে আমার মনে হলো, কারোর কাছ থেকে আমি শুনেছিলাম, কোনো একজনের থেকে আমি জেনেছিলাম, ইউটিউব একটা দারুণ জারিয়া, যেখান থেকে খুব ভালো বন্ধুত্ব লেভেল করা যায়। আমি সেই বন্ধুত্ব আপনাদের সাথে শেয়ার করার জন্য
আপনাদেরকে আমার পরিবারের একজন আর আমি আপনাদের পরিবারের একজন হয়ে ওঠার জন্য আজকে আমার এই ব্লগ ডায়েরিজ নিয়ে এসেছি আপনাদের কাছে। জানি না আপনাদের এই গল্পটা কতটা ভালো লেগেছে। আর আপনাদের আমি শেয়ার করলাম সেই সন্ধ্যেটা, নীল আর আমার সেই গরুর গাড়িতে চলা সেই সুন্দর মুহূর্তটা, আর অয়নদার কাছ থেকে শোনা সেই সুন্দর ভূতের গল্পটা, যেটা আমি কল্যাণেশ্বরী দুর্গা বাড়িতে গিয়ে আলাপ হওয়া অয়নদার কাছ থেকে গরুর গাড়িতে বসে শুনেছিলাম। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লাগে লাইকস করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। সেই